হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো মডারেটস আর কি এক্সট্রিমিস্ট নিয়ে। ঠিক আছে, তো চরমপন্থী বা নরমপন্থী বলতে কাদের বোঝানো হয় তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, চরমপন্থী বা নরমপন্থী, প্রথমে আমরা আলোচনা করব নরমপন্থীদের নিয়ে। ঠিক আছে, বা নরমপন্থী বলতে কাদের বোঝানো হয় তা নিয়ে। তো দেখো, নরমপন্থী বলে কারা বিবেচিত হতো? তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠার পর্ব থেকে বঙ্গভঙ্গ, ঠিক আছে, বঙ্গভঙ্গ আন্দোলন পর্যন্ত জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের সদিচ্ছা ও ন্যায় বিচারের ওপর আস্থাবান ছিল। ঠিক আছে, তো ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্রিটিশ সরকারের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আবেদন নিবেদন নীতির অনুসরণ করাই ছিল কংগ্রেসের নীতি। ঠিক আছে, তো 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় ঠিক সেই সময়কাল থেকে কংগ্রেসের মূল নীতি কি ছিল? মূল নীতি ছিল যে ব্রিটিশ সরকারের সদিচ্ছা ও ন্যায় বিচারের ওপর আস্থাবান রাখা। ঠিক আছে, ব্রিটিশ সরকারের ইচ্ছার ওপরই নির্ভর করা। ঠিক আছে, এবং হচ্ছে যে নিজেদের আশা আকাঙ্ক্ষা বা বলা যায় যে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কোন নীতির অবলম্বন করা? মূলত হচ্ছে যে আবেদন নিবেদন নীতি অবলম্বন করা। ঠিক আছে, বা অনুসরণ করাই ছিল কংগ্রেস নেতাদের মূল নীতি। তো এই পর্বের যে নেতারা ছিল তারা নরমপন্থী হিসেবে বিবেচিত হতো। কোন সময়কাল থেকে কোন সময়কাল? 1885 খ্রিস্টাব্দ, অর্থাৎ যে সময়কালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়কাল থেকে শুরু করে বঙ্গভঙ্গ আন্দোলন পর্যন্ত যে কংগ্রেসী নেতারা ছিল তাদের মূল নীতি কি ছিল? সরকারের প্রতি আস্থাবান রেখে মূলত আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা। ঠিক আছে, তো এই পর্বের যে নেতারা তারা হচ্ছে যে নরমপন্থী বলে বিবেচিত হতো। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে এই আবেদন নিবেদন নীতির সমর্থকরাই নরমপন্থী হিসেবে বা নামে পরিচিত। ঠিক আছে, এই যে 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়কাল থেকে বঙ্গভঙ্গ পর্যন্ত সময়কাল নেতারা বা কংগ্রেসী নেতারা নরমপন্থী বলে বিবেচিত হতো। কেননা তারা কোন নীতি অবলম্বন করত? তারা নিজেদের আশা আকাঙ্ক্ষা বা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্রিটিশ সরকারের উপর আস্থাবান রেখে আবেদন নিবেদন নীতি অনুসরণ করতে বলে তারা নরমপন্থী হিসেবে বিবেচিত হতো। তো দেখো, এবারে আমরা কয়েকজন নরমপন্থী নেতাদের নাম জানবো। যেমন বলা হয়েছে যে নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, এছাড়া বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, এছাড়া উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দাদাভাই নৌরোজি প্রমুখগণ। তো এরা হলেন কয়েকজন শ্রেষ্ঠ নরমপন্থী নেতা, যেমন গোপাল কৃষ্ণ গোখলে, এছাড়া বদরুদ্দিন তায়েবজি, এছাড়া উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এনারা হলেন কয়েকজন শ্রেষ্ঠ বা গুরুত্বপূর্ণ কংগ্রেসের নরমপন্থী নেতা। এবারে আমরা আলোচনা করব যে চরমপন্থী বলে কারা বিবেচিত হতো। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে 19 শতকের শেষের দিকে কংগ্রেস নেতাদের একাংশ নরমপন্থীদের আবেদন নিবেদন নীতির বিরোধী হয়ে ওঠে। ঠিক আছে, তো তারা নরমপন্থী নেতাদের আন্দোলনকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে সমালোচনা করে ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। ঠিক আছে, তো ভারত ইতিহাসে এরাই চরমপন্থী নামে পরিচিত।
বঙ্গভঙ্গ আন্দোলনের পরবর্তীকালে কংগ্রেসের একাংশ নেতারা অনুভব করে যে এভাবে আবেদন নিবেদন নীতির মাধ্যমে নিজেদের ইচ্ছা বা দাবি পূর্ণ করা যাবে না, ঠিক আছে। তো তারা এই আবেদন নিবেদন নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে বিবেচনা করেন এবং তারা নিজেদের দাবি দাওয়া পূরণের জন্য বা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামকে সমর্থক জানায়, ঠিক আছে। তো তারা বলেন যে আবেদন নিবেদন নীতির মাধ্যমে নিজেদের দাবি দাওয়া পূর্ণ করা যাবে না, নিজেদের দাবি দাওয়া পূর্ণ করতে গেলে কি করতে হবে, প্রত্যক্ষ সংগ্রাম করতে হবে। কার বিরুদ্ধে? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তো এই যে উগ্র মনোভাবা সম্পন্ন নেতারা, ঠিক আছে, নেতারা যাদের উদয় হয়েছিল কবে? বঙ্গভঙ্গের পরবর্তীকালে, ঠিক আছে। তো তারাই চরমপন্থী হিসেবে বিবেচিত, ঠিক আছে। তো এরা আবেদন নিবেদন নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে তা থেকে সরে এসে প্রত্যক্ষ সংগ্রামকে কি করে? সমর্থক করে, ঠিক আছে। তো এই যে নেতারা তারা হচ্ছে যে চরমপন্থী নামে পরিচিত, ঠিক আছে। তো এবারে আমরা কয়েকজন চরমপন্থী নেতার নাম জানবো। যেমন দেখো বলা হয়েছে যে মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, তিনি একজন চরমপন্থী নেতা। এছাড়া পাঞ্জাবের লালা লাজপত রায়, এছাড়া বাংলার অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্র পাল, ঠিক আছে। তো প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য চরমপন্থী নেতা। তো চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বাল গঙ্গাধর তিলক, তারপরে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, ঠিক আছে, এবং অরবিন্দ ঘোষ। তো এরা চরমপন্থী নামে পরিচিত। এরা আবেদন নিবেদন নীতিকে সমর্থন জানায়নি এবং বঙ্গভঙ্গের পরবর্তীকালে তারা কংগ্রেসের এই আবেদন নিবেদন নীতির বিরোধী হয়ে ওঠে এবং তারা প্রত্যক্ষ সংগ্রামকে সমর্থন জানায়, যার জন্য তারা কি নামে পরিচিত? চরমপন্থী নামে পরিচিত। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়, নরমপন্থী ও চরমপন্থী কারা নিয়ে। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।